হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভীষণ ভালো আছেন। স্বাগতা সংসারের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে এটা আমাদের নরওয়ে ভ্রমণের দ্বিতীয় পর্ব। আমার আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে স্পেনের দক্ষিণে মালাগা শহরে, মানে যেখানে আমরা থাকি এখন, সেখান থেকে নরওয়ের অসলোতে ঢুকলাম। তারপর নরওয়ের অসলো থেকে একদম নরওয়ের পশ্চিমে বার্গেন নামে একটা জায়গায় এসে পৌঁছালাম, আর কিভাবে সেখান থেকে একটা গাড়ি রেন্ট করলাম। আর আমার আজকের পর্বে নরওয়ের যে বার্গেন নামে শহরটার কথা বললাম, সেই শহরকে কেন্দ্র করে তার আশেপাশে কি কি জায়গা আমরা ঘুরলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই শহরটায় আমরা আপাতত 2 দিন রয়েছি। 2 নাইটস এখানে স্টে করে তারপর আমরা উত্তরের দিকে চলে যাব। আমাদের আজকের এখানে হোটেলে চেক ইন যেহেতু দুপুর 3টের সময়, সেই জন্য আমরা ঠিক করলাম আমরা এখান থেকে ডিরেক্টলি চলে যাব সাইট সিইং করতে। সেখানে 4-5টা যা যা ঘোরার আছে সেগুলো ঘুরে নিয়ে তারপর আমরা হোটেলে চেক ইন করব। যেখান থেকে আজকে আমরা গাড়িটা পিক করলাম সেখানে সিটি থেকে বেরিয়ে পাহাড়ি রাস্তায় হাইওয়েতে প্রত্যেকটা বাঁক নিতে নিতে এই দেখুন হঠাৎ করে চোখে কি পড়লো, সামনে দেখুন একদম স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পাচ্ছি। আরও একটুখানি গেলে আমরা আমাদের ফার্স্ট পয়েন্টটায় পৌঁছে যাব। আজকে আমরা প্রথমে একটা ফিয়র্ড দেখতে যাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে সংক্ষেপে ফিয়র্ড জিনিসটা কি সেটা একটু বলে নিচ্ছি। ফিয়র্ড হলো আসলে এক প্রকার সমুদ্রেরই ইনলেট, যার চারিদিকে পর্বত বেষ্টিত থাকে। মানে চারিদিকে এখানে মাউন্টেন রেঞ্জেস আপনারা দেখতে পারবেন। সেটা শীতকালে হয়তো স্নো ক্যাপড হতে পারে বা গরমকালে হয়তো স্নো ছাড়াও হতে পারে। আর এই যে ইনলেটগুলো, এটা সাধারণত গ্লেশিয়ার ইরোশন থেকে বা হিমশৈল যেটাকে আমরা বলি সেটা থেকে তৈরি হয়। আর এটা সাধারণত নরওয়ে, গ্রিনল্যান্ড এবং চিলে এই 3টে দেশেই বেশিরভাগ দেখা যায়। আমরা টিকিট কাটার আগে ওয়েদারটা চেক করেছিলাম, তখন তো বেশ ভালো ব্রাইট সানি ওয়েদার ছিল। তারপর টিকিট কাটার পর দেখলাম এই সময়টায় প্রায়ই বার্গেনে বৃষ্টি হচ্ছে। আজকেও দেখছি কেমন চারিদিক আকাশ মেঘলা করে এসছে, বৃষ্টিটা যেন না হয় সেইটাই ভগবানকে ডাকছি। আমাদের গাড়ির চার্জ একদম কমে গেছে, মানে প্রায় 65% মতন হয়ে গেছে চার্জ। সেই জন্য গাড়িটাকে এখানে একটু চার্জে বসিয়ে আমরা এখন হেঁটে হেঁটে এই চারপাশের ফিয়র্ডসগুলো একটু দেখে আসব। এখানে গাড়িটা চার্জ হচ্ছে, যতক্ষণে আমরা ঘুরে আসবো ততক্ষণে বেশ খানিকটা চার্জ হয়ে যাবে। আমরা এখন হেঁটে হেঁটে এই সামনের দিকটা যাচ্ছি, আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি ফিয়র্ডটা কীরকম দেখতে। চারপাশটায় একদম বরফে ঢাকা পাহাড় রয়েছে। এই যে দেখুন, এই যে বরফে ঢাকা পাহাড়, এরকম পাহাড় দিয়ে ঘেরা ফিয়র্ডটা। সামনে থেকে দেখাচ্ছে আপনাদেরকে। এই যে সামনে যে খেলনা মতন দেখা যাচ্ছে একটা গাড়ির মতন, এটা আসলে এখানে ঘাস কাটার মেশিন। এই যে এখানে পড়ে রয়েছে, অনেক উঠোনে দেখছি ঘুরে ঘুরে এই মেশিনে ঘাস কাটছেও নিজে নিজে। কোথায়? ওদিকে হচ্ছে না তো। যাই হোক, দেখতে মানে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন কোনো খেলনা গাড়ি নিজে নিজে চলছে রিমোটের মাধ্যমে, কিন্তু আসলে এটা ঘাস কাটছে। আমরা গুগল ম্যাপ ফলো করতে করতে আমাদের প্রথম ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। বেশ আকাশ মেঘলা করে এসছে, কিন্তু বৃষ্টি এখনো পড়ছে না, সেটাই বাঁচোয়া। এই যে এখানে ঘাসেতে শিশির পড়ে রয়েছে একদম। এই যে আর এই হচ্ছে সামনে ফিয়র্ডটা। আর একটু নিচে নামবো কি বুঝতে পারছি না, নেমে দেখি। একদম ধারে চলে এসেছি। এই যে জল, এখানে একদম পাড়েতে জল, আর এই হচ্ছে আমাদের ভিউ।
এই দেখুন একবার, বরফে ঢাকা চারিদিক, আর তার সামনে এরকম একটা দিগন্ত বিস্তৃত একটা বড় লেক। অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। চারিদিকে একদম নিস্তব্ধ, শুধু সিগালের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই, আর এই জলের শব্দ। মেঘ না থাকলে এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগতো। এই দূরের পাহাড়গুলো, এই যে বরফে ঢাকা পাহাড়গুলো, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। এটা আসলে একটা সিমেট্রি দেখছি, মানে কবরস্থান যাকে বলা হয় সেই সিমেট্রি। এই যে এখানে সিমেট্রি একটা। তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ি, আমার আবার ভূতে খুব ভয়। রাস্তায় যেতে যেতে এই দেখুন কি চোখে পড়ল, অপূর্ব এক দৃশ্য। এক ঝাঁক সিগাল পাখি ডানা মেলে উড়ে যাচ্ছে। কি অপূর্ব সুন্দর এই দৃশ্যটা। আমিও চেষ্টা করলাম যাতে এই দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করতে পারি। এখানে বার্গেনের টেম্পারেচার কিন্তু খুব একটা কম নয়, মোটামুটি সহনযোগ্য। আমরা যখন গেছিলাম তখন টেম্পারেচার দেখাচ্ছিল 5 ডিগ্রির কাছাকাছি। আপনারা অনেকেই হয়তো জানেন, নরওয়ের উত্তর ভাগের খানিকটা অংশ কিন্তু উত্তর মেরুর আর্কটিক জোনের মধ্যে পড়ে। অর্থাৎ উত্তর মেরু থেকে যদি আমরা একটা কাল্পনিক গোলাকার রেখা ভেবে নেই, তাহলে তার মধ্যে পৃথিবীর অনেকগুলো দেশ পড়ে, যেগুলোকে আমরা আর্কটিক জোনের মধ্যে দেশ বলি। নরওয়ের উত্তরাংশও কিন্তু তার মধ্যে একটা। সেই জন্য যখনই আমরা দক্ষিণ থেকে উত্তরের দিকে যাব, তখন কিন্তু টেম্পারেচার সাংঘাতিক রকমের ড্রপ করবে, কারণ সেখানে চারিদিকে শুধু বরফ আর বরফ। আমি সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, উত্তর মেরুতে অত ঠান্ডা আমরা কিভাবে সার্ভাইভ করলাম। আর উত্তর নরওয়েতে আপনাদেরকে নিয়ে যাব সোমারয় নামে একটা আইল্যান্ডে, পৃথিবীর একমাত্র জায়গা যেখানে সময়ের কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ ঘড়ির কোনো অস্তিত্ব নেই। এখানে এরকম চেয়ার টেবিল করা রয়েছে, এখানে বসে আমরা একটু টুকটাক স্ন্যাক্স খেলাম। খেয়ে এবার আমরা আমাদের নেক্সট ভিউ পয়েন্টের জন্য যাব। স্নিগ্ধ এই যে ফোন করে এখন ওর বাড়িতে সবাইকে দেখাচ্ছে ভিডিও কল করে জায়গাটা কেমন। এইবার এইখান থেকে আমরা রওনা দেব আমাদের দ্বিতীয় ভিউ পয়েন্টের উদ্দেশ্যে, আর তার নাম হলো স্টেইনস ডালসফোসেন ওয়াটারফল। এই যে আমরা চলে এসেছি ওয়াটারফলসটার সামনে। এখন এখান থেকে আমাদের এই এতটা রাস্তা হাইক করে যেতে হবে, গেলে ওপরে উঠে ওয়াটারফলসটার পেছনে অবধি যাওয়া যাবে। এই সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজের ওপর দিয়ে যেতে হবে ওই পাশে, তারপর এতটা পথ পুরো পায়ে হেঁটে উঠতে হবে ওপরে। পশ্চিম নরওয়ের ওয়েস্টল্যান্ড কাউন্টির আন্ডারে নরহাইমসেন নামে একটা গ্রামে এই ওয়াটারফলটা অবস্থিত, আর এটা কিন্তু একটা ভীষণ জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এই ওয়াটারফলসে জলটা পড়ছে, সেই জলটাই কিন্তু এই নিচে দেখুন এরকম নদীর মধ্যে এসে মিশছে। নদীটা আসছে ওই দিক থেকে, তারপর এপাশে ওয়াটারফলসে জলটা এসে পড়ছে এখানে নদীতে, তার ফলে একটু এখানে নদীর জলের পরিমাণটা বেড়ে গেছে। এই যে ব্রিজটা ক্রস করে এই হচ্ছে নদী, আর এই হচ্ছে গোটা ভ্যালিটা। এই যে নদীটা দেখছেন তার নাম হচ্ছে ফোসেলভা রিভার, আর তার উৎসস্থল হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 2671 ফিট উপরে মিকলাভ্যাটনেট নামে একটা লেক থেকে। অপূর্ব সুন্দর দেখতে লাগছে, একদম সুইজারল্যান্ডে আমরা যেরকম দেখেছিলাম
একদমই সেরকমই লাগছে দেখতে, পুরোপুরি সেরকমই লাগছে। আমরা লটারব্রুনেন গেছিলাম, লটারব্রুনেনেও এরকম, সেটা অবশ্য অনেকটাই উঁচু ছিল সেই ওয়াটারফলসটা, তবে ভ্যালিটা অলমোস্ট একই রকমই লাগছে দেখতে। চলুন এবার আপনাদেরকে সামনে থেকে দেখাই। প্রচুর জল, আসলে এই কদিন খুব বৃষ্টি হয়েছে এখানে বার্গেনে, আর তাছাড়া এখন সামার আসছে আর স্নোটাও মেল্ট হচ্ছে চারিদিকে, সেই জন্য এখন জলের পরিমাণটা খুবই বেশি। আশা করি আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বুঝতেই পারছেন জলের কতটা মানে পড়ার শব্দটা কতটা জোরে হচ্ছে। আর এই যে সামনে দেখুন ওপরে যে রাস্তাটা দেখা যাচ্ছে, সেই রাস্তাটা দিয়েই আমাদেরকে যেতে হবে ওপরে, আর ওই রাস্তা দিয়েই আমরা এই ওয়াটারফলটার পেছন থেকে দৃশ্যটা দেখতে পারবো। এবার এখান থেকে আমরা এখন হেঁটে হেঁটে উঠছি ওপর দিকে, হাইকিং করে আস্তে আস্তে আমরা ওই ওপর অব্দি যাব। এই ওয়াটারফলের উচ্চতা হচ্ছে প্রায় 50 মিটারের মতন। আর এই সময়টায় অর্থাৎ এপ্রিল মাস থেকে জুন মাস অবধি এই ওয়াটারফলে জলের পরিমাণ সব থেকে বেশি থাকে। তার দুটো কারণ, একটা হচ্ছে বৃষ্টির জন্য, আর দ্বিতীয় হচ্ছে এই সময়টা সামারের শুরুতে প্রচুর পরিমাণে বরফ গলে এইখানে জলটা যোগ হয়ে যায়। আপনারা যারা নরওয়ে ট্রিপ প্ল্যান করছেন তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। নরওয়ে দেশটার প্রাকৃতিক সৌন্দর্য দক্ষিণ থেকে উত্তরে কিন্তু একদমই বিপরীত। দক্ষিণ দিকে আপনারা পাবেন যেরকম গ্রিনারি, ওয়াটারফলস আর নানান রকমের ফিয়র্ড, যে সমস্ত ফিয়র্ডগুলো ফ্রোজেন নয়, অর্থাৎ তাতে আপনারা কায়াকিং বা বোটিংও করতে পারেন সামারের দিকটায় গেলে। আর যত আপনারা দেশটার উত্তর দিকে যেতে থাকবেন তত আপনারা মেরু অঞ্চলের কাছাকাছি চলে যাবেন, যার ফলে ওই অঞ্চলে যে ফিয়র্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই ফ্রোজেন। উত্তরের দিকে কিন্তু এরকম ওয়াটারফল একদমই দেখা যায় না, আর যে কটা ওয়াটারফল রয়েছে ওখানে ছোটোখাটো সেগুলোও পুরো ফ্রোজেন, তাতে আপনারা জল কিন্তু দেখতে পারবেন না। কিন্তু তার বদলে যা দেখবেন তা দেখে একেবারে চোখ জুড়িয়ে যাবে, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হবে। দেখতে পারবেন কিভাবে রেইনডিয়ার আপনার পাশ থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্যান্টা ক্লজের যে বাহন রেইনডিয়ার, মানে স্যান্টা ক্লজের গাড়িটাকে যারা টেনে নিয়ে যায় সেই শিংওয়ালা রেইনডিয়ার। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু আপনারা সিল দেখতে পারবেন, আর দেখতে পারবেন নানান রকমের হোয়েল, মানে তিমি মাছের নানান রকম জাতি, কিন্তু সেটা খুবই দুর্লভ, সবসময় দেখা যায় না। আর আরও উত্তর দিকে যদি চলে যান তাহলে দেখতে পারবেন সাদা ধবধবে পোলার বেয়ার। এখানে যে সিঁড়িগুলো করা রয়েছে সেগুলো খুবই সুন্দর, খুবই ছোট ছোট ধাপ, উঠতে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। এমনকি বাচ্চা বা বয়স্ক মানুষরাও যদি উঠতে চায় তারাও কিন্তু অনায়াসে উঠতে পারে। সুইজারল্যান্ডের লটারব্রুনেনের কথা যেটা বললাম, সেই ক্ষেত্রে সিঁড়িগুলো কিন্তু প্রচণ্ড স্টিপ ছিল আর উঠতে আমাদের খুব কষ্ট হয়েছিল, কিন্তু এখানে যেহেতু উচ্চতাটা অনেকটাই কম তাই এটা একটু ম্যানেজেবল। আমার প্যারিস ভ্রমণের ব্লগেতে আমাকে একজন কমেন্ট করে জিজ্ঞেস করেছিলেন যে এই যে আমরা ইউরোপের নানান রকম দেশে বেড়াতে যাচ্ছি সেখানে গিয়ে আমাদের ভাষাগত কোনো সমস্যা হচ্ছে কিনা, কারণ আমরা সকলেই জানি যে ইউরোপের বিভিন্ন দেশগুলোতে কিন্তু আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ চলে। হ্যাঁ, এটা কিন্তু একদমই ঠিকই, তবে প্যারিস শহরের মধ্যে ইংরাজি ভাষা বলা লোকজন প্রচুর রয়েছে, তাই সেই ক্ষেত্রে আমাদের কমিউনিকেট করতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তবে যখন আমরা পর্তুগাল গেছিলাম সেইখানে কিছু কিছু ক্ষেত্রে স্প্যানিশ কথা বলা লোকজনও প্রচুর ছিল, তাই সেখানেও কমিউনিকেট করতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। আর নর্ডিক যে কান্ট্রিগুলোতে যেরকম ফিনল্যান্ড, এখন আমরা যে এসছি নরওয়ে, সেই জায়গাগুলোতে কিন্তু সকলেই ইংলিশ বলে। আর যখন আমরা সুইজারল্যান্ড গেছিলাম সেখানেও কিন্তু
কিন্তু প্রত্যেকেই ইংলিশ বলতো, তাই সেক্ষেত্রেও খুব একটা অসুবিধা হয়নি। আর যদি কারোর কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে একটা সহজ সমাধান রয়েছে, সেটা হচ্ছে গুগল ট্রান্সলেটর। গুগল ট্রান্সলেটরের মাধ্যমে কিন্তু খুব সহজেই যে কোনো দেশের ভাষাকে খুব তাড়াতাড়ি ট্রান্সলেট করে কমিউনিকেট করা যেতে পারে। আমরা যখন স্পেনে প্রথম এসেছিলাম তখন তো আমরা স্প্যানিশ একদমই জানতাম না, তখন আমাদের ভরসা ছিল এই গুগল ট্রান্সলেটর। যে কোনো জায়গায় জিনিসপত্র কিনতে গিয়ে আমরা এই গুগল ট্রান্সলেটরকে ভরসা করেই চলাফেরা করতাম। আর আমরা যখন ইটালি ঘুরতে গেছিলাম সেখানে রোমেতে তো প্রচুর বাংলাদেশি লোকজন রয়েছে, সেখানে প্রায় সব জায়গাতে বাংলাতেই কথা বলে চালিয়ে নিয়েছিলাম। এই ফলসটা দেখে আমরা ফেরত আসছিলাম এই ভ্যালিটা দেখতে দেখতে, হঠাৎ করে এই একটা অদ্ভুত জিনিস দেখে চোখটা আটকে গেল। দাঁড়ান আপনাদেরকে দেখাই, সেই সিনেমায় যেরকম দেখায় টেলিফোন বুথ আগেকার দিনে হিন্দি সিনেমায়, একদম সেরকম টেলিফোন বুথ এখানে। এটা কিন্তু আসলে একটা লাইব্রেরি। দাঁড়ান দেখাই আপনাদেরকে। আমার লাইব্রেরিতে স্বাগত করছি। কি চেনা চেনা লাগছে তো? ইয়াশ চোপড়ার বলিউড মুভিতে কিন্তু আমরা নায়ক নায়িকাদের এইরকমই লাল রঙের টেলিফোন বুথ ব্যবহার করতে প্রচুর দেখেছি, তাই এটা দেখেই এটার জন্য একটা অন্যরকম আবেগ কাজ করলো। সুইজারল্যান্ডে এরকম ফোন বুথ আমরা আগেও দেখেছি, তবে তার ভেতর এরকম কোনো লাইব্রেরি ছিল না। এই বুথটায় এইরকম বই সমেত লাইব্রেরি দেখে কিন্তু বেশ ভালো লাগছে। তবে এই বুথগুলোর ভেতরে যে ফোনটা রাখা থাকে সেগুলো কিন্তু কাজ করে না, সেগুলো শুধুমাত্র শোপিস। আমরা ওখান থেকে বেশ খানিকটা এগোতেই দেখলাম আকাশ বেশ পরিষ্কার হয়ে গেল, এরকম সূর্যের ঝলক দেখা যাচ্ছে। তাই আমরা এখানে একটা জায়গা দেখে গাড়িটা সাইড করে একটু টুকটাক খাবার খেয়ে নিলাম। একটু কেক, বিস্কিট, চিপস আর কোল্ড ড্রিঙ্ক খেয়ে একটু এনার্জিও নিয়ে তারপর আমরা এবার যাব আমাদের হোটেলে চেক ইন করতে। আমাদের আজকের হোটেলটায় কিন্তু আমাদের একটা অভিনব অভিজ্ঞতা হতে চলেছে। এই যে বেশ খানিকটা এগিয়ে এসে দেখুন কেমন একটা সুন্দর লেক দেখা যাচ্ছে, আর লেকের ধারে ঘিরে রয়েছে এরকম রং বেরঙের বাড়ি, ছোট ছোট। এই বাড়িগুলোই কিন্তু এক একটা কটেজ, আর এই রকমই একটা কটেজে আজকে আমরা চেক ইন করবো। আমি আপনাদের আমার আগের অনেক ভিডিওতেই দেখিয়েছি যে সমগ্র ইউরোপেই যেহেতু লোক সংখ্যা খুবই কম, তাই এখানে অনেক ক্ষেত্রেই কিন্তু চাবি কালেক্ট করার জন্য এরকম আলাদা করে রিসেপশনে লোক বসে থাকে না। তার বদলে এরকম একটা কোডওয়ালা বক্স থাকে, যেখান থেকে এই কোডটা প্রেস করলে বক্সটা খুলে যায় আর চাবিটা কালেক্ট করে নিতে হয়। আর এই কোডটা যখন আমরা চেক ইন করতে যাই তখন ওনারের থেকে সংগ্রহ করে নিতে হয়। আবার যখন আমরা চেক আউট করবো তখনও কিন্তু ওই একই পদ্ধতি, ওই একই বক্সের মধ্যে চাবিটা রেখে বক্সটা বন্ধ করে দিলে আমাদের নির্ঝঞ্ঝাটভাবে চেক আউট করা হয়ে গেল। আমাদের আজকের এই স্টেতে 2 রাতের জন্য আমাদের লেগেছে প্রায় 200 ইউরোর কাছাকাছি, মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে গেলে প্রায় 19,510 টাকার মতন। আমি আপনাদের আমার আগের অন্যান্য ভিডিওতেও বলেছি যে আমরা কিন্তু হোটেলের বদলে এরকম এয়ারবিএনবিতে থাকা বেশি প্রেফার করি। তার ফলে কি হয়, এরকম ছোট্ট একটা কিচেন মতন পাওয়া যায়, সেখানে টুকটাক জলখাবার, চা, কফি এগুলো নিজেরাই বানিয়ে নেওয়া যায়। আর এরকম লিভিং রুম টাইপের একটা থাকে যেখানে একটা ছোটোখাটো ডাইনিং টেবিল, সোফা, টিভি এগুলোও পাওয়া যায়, আর একটু ছড়িয়ে ছিটিয়ে ভালোভাবে থাকা যায়। আমাদের আজকের কটেজটায় দেখুন আধুনিক সমস্ত রকম জিনিসপত্র কিন্তু এখানে রাখা রয়েছে। এরকম ছোট একটা কিচেন রয়েছে, ডাইনিং টেবিল রয়েছে, আর বাচ্চার শোয়ার জন্য দেখুন ওপরে কেমন বাঙ্ক বেড করা রয়েছে, আর সাথে যে জানলাটা রয়েছে সেখান দিয়ে কিন্তু খুব সুন্দর লেক ভিউ পাওয়া যাচ্ছে। এখানে যে হিটারটা রয়েছে, এই হিটারের রেগুলেটরটা এখানে দেওয়া, এখান থেকে টেম্পারেচারটা কন্ট্রোল করা যাবে। আর আমাদের রুমের সঙ্গেই এরকম বেঞ্চ করা রয়েছে, এখানে বসে ব্রেকফাস্ট বা চা খাওয়া যাবে লেক দেখতে দেখতে। এই যে এখানে এরকম কাঠের বেঞ্চ করা রয়েছে। আমাদের এই কটেজটা নেওয়ার আরও একটা প্রধান কারণ হচ্ছে এই যে সামনে দেখুন গাড়ি চার্জিংয়ের কিন্তু এখানে পয়েন্ট রয়েছে। সারা রাত এখানে ভালোভাবে গাড়িটা চার্জ করে নেওয়া যাবে নিশ্চিন্তে। এই আমাদের কেবিন, আর আপনাদেরকে একটু লেকের ভিউটা দেখাই। এখানে সব ক্যারাভ্যান রয়েছে, এই একটা ক্যারাভ্যান রয়েছে, আর এ পাশে অনেক ক্যারাভ্যান রয়েছে দাঁড় করানো। আর
এই যে ঘরগুলো দেখছেন, এগুলো একটু বড় মানে ঘর, যারা অনেকজন ফ্যামিলি মেম্বার মিলে আসছে তাদের জন্য এই ঘরগুলো। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের স্পেনে থাকার আর ইউরোপ মহাদেশের নানান রকম দেশ বিদেশে ঘুরে বেড়ানোর মজার ভিডিও দেখতে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন। এরকম এত সুন্দর পাহাড়ে ঘেরা একটা লেকের ধারে একদম প্রকৃতির মাঝে থাকতে পারার সুযোগটা পেয়ে কী যে আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আগামী পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বার্গেনের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা, কিভাবে আমরা উলরিকেন পাহাড়ে 1333খানা সিঁড়ি হাইক করে নিচে নামলাম, সেই সমস্ত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।